নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। নীতি নির্ণয় না দুর্নীতি, এই অনুষ্ঠান আপনারা দেখছেন এবং আমরা প্রতিটা এপিসোডে কিন্তু আপনাদের সামনে বিভিন্ন অতিথিদের আনছি, সমাজের বিভিন্ন প্রতিষ্ঠিত অতিথিদের আনছি। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার থেকে শুরু করে সমাজকর্মী, বিভিন্ন পেশার মানুষজন আসছেন এবং তারা দুর্নীতির বিরুদ্ধে এখানে সোচ্চার হচ্ছেন এবং নীতির জন্য দুর্নীতি না দুর্নীতি নীতির জন্য এই কনফিউশন, এই কোয়েশ্চেনের আনসার কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং তারাও কিন্তু শেয়ার করছেন। আমাদের এই শোতে অনেকগুলো এপিসোড হয়েছে, আমরা প্রচুর মানুষের ফিডব্যাক পাচ্ছি, রিয়াকশনস পাচ্ছি। আর্যিকর আন্দোলন থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে যা দুর্নীতি নিয়ে আমরা কথা বলছি। শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেকেই লিখেছেন আমাদেরকে যে শাসক দল যাদের বিরুদ্ধে এত কমপ্লেন, এত অভিযোগ দুর্নীতি নিয়ে বিভিন্ন ক্ষেত্রে, আমরা কেন আনছি না। তো আমরা আপনাদের প্রত্যেকের মতামতকে গুরুত্ব দিয়ে, সম্মান দিয়ে, সত্যি তো যাদের বিরুদ্ধে এত কমপ্লেন, যাদের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে এত ভুরি ভুরি অভিযোগ করছেন মানুষজন, মহিলা নিরাপত্তা থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা, রেশন, কোথায় বাদ নেই, সত্যি কথা আপনারা বলছেন যে কেন আমরা আনছি না। তাই আমাদের এই পর্বে তৃণমূল কংগ্রেসের স্পোক্স পারসন, মুখপাত্র আপনাদের সামনে এই অনুষ্ঠানে নীতি নির্ণয় এবং না দুর্নীতিতে আজ আমরা আপনাদের সামনে এনেছি। আমার পাশে বসে আছে রিজু দত্ত, আপনাদের প্রত্যেকের খুব পরিচিত। রিজু, তোমাকে স্বাগত নীতি নির্ণয় দুর্নীতি। এবং আই অ্যাপ্রিসিয়েট, আমি কুর্নিশ জানাবো যে তুমি নীতি নির্ণয় না দুর্নীতি এই অনুষ্ঠানে যাদের বিরুদ্ধে এত বুড়ি বুড়ি অভিযোগ তুমি এসছো এবং এই অনুষ্ঠানে ফেস করতে। তো প্রথমে যেটা জিজ্ঞেস করবো রিজু, যে এত অভিযোগ এবং এত কিছু মানুষজন বলছেন, আস্থা হারাচ্ছেন মনে হচ্ছে না কেন? প্রথম প্রচুর কোয়েশ্চেন আছে, আমার মনে হয় না আধ ঘন্টা ইজ এনাফ, বাট স্টিল এত অভিযোগ কেন? বিভিন্ন রকম অভিযোগ থাকবে, কিন্তু আজকে যখন ট্রাইব টিভিতে প্রথম তৃণমূলের পক্ষ থেকে মানে ঘোষিত মুখপাত্র বা ঘোষিত পোর্টফোলিও হোল্ডার হিসেবে যখন আমি ট্রাইব টিভিতে এলাম, তাহলে একটা ব্রেকিং নিউজ দিয়ে শুরু করি। আজকে কলকাতা কর্পোরেশনের 98 নম্বর ওয়ার্ডে বিরাট ডিওয়াইএফআই নেতা, বামফ্রন্টের যুব সমাজের আইকন সোমনাথ ঝা, তাকে বামফ্রন্ট থেকে বহিষ্কার করা হয়েছে। কেন কেন বহিষ্কার করা হয়েছে? কারণ তিনি সুশান্ত ঘোষ মডেল, তন্ময় ঘোষ মডেল ফলো করে তারই একজন বামপন্থী একজন মহিলাকে শ্লীলতাহানি করেছে। তো ভাবুন, কিছুদিন আগে তন্ময় ভট্টাচার্য 22 বছরে নিজের নাতনির বয়সী একটা মেয়েকে বাড়িতে সাংবাদিককে ডেকে শ্লীলতাহানি, আর এখন সোমনাথ ঝা। এটা কোনো মিডিয়া দেখাচ্ছে না, সিপিএম বহিষ্কার করে দিয়ে, কারণ মেয়েটা এফআইআর করতে আছে, মেয়েটাও বামপন্থী, বামফ্রন্টের কর্মী। তো যারা দ্রোহের কার্নিভাল করছে, যারা যত রকম পারছে নাটক করছে, যারা রাস্তায় এখন 7-8 জন গুটি কয়েক মিলে মশাল মিছিল করছে, যারা অভয়ার বিচার চাইছে, তাদের পার্টি অফিসে তাদের দলীয় কর্মীকে শ্লীলতাহানি করছে, নির্যাতন করছে তাদের দলের নেতারা। আর এই সোমনাথ ঝা 98 নম্বর ওয়ার্ডে দ্রোহের কার্নিভাল করেছে আর বারংবার মিছিল করেছে অভয়ার বিচারের দাবিতে। তারপরে নিজের কর্মীকে, নিজের পার্টির কর্মীকে শ্লীলতাহানি করে এখন দল থেকে বহিষ্কার। এবার বলুন যে এরা চাইছে অভয়ার বিচার। জানি তৃণমূল কংগ্রেস শাসক দল, আঙুল উঠবে শাসক দলের দিকে, কিন্তু যারা আঙুল তুলছে তারা কি আয়নায় নিজের মুখ দেখছে? সেটাও তো বুঝতে হবে। বেশ, যে ইনফরমেশন তুমি দিলে রিজু, বাট এটা কি এনাফ তোমার মনে হয়? যে এই যে রেশনের ক্ষেত্রে আমরা যদি আসি, শিক্ষার ক্ষেত্রে যদি আসি, দুর্নীতি তো সব জায়গায় টাকা দাও কাজ হয়ে যাবে। এবং দুর্নীতি ছাড়া আমি জানি 2011 সাল থেকে 2024, তুমি বলবে যে এতদিন হলে তো অবশ্যই কিছু কিছু কমপ্লেন্স তো আসবেই। যে তুমি যে ইনসিডেন্ট তুলে ধরলে মানুষদের জানা দরকার, ডেফিনেটলি জানা দরকার, নিশ্চয়ই জানা দরকার। বাট ডু ইউ থিঙ্ক, তা তোমার মনে হয় যে এইটা যে এত ভুরি ভুরি অভিযোগ আসছে, তোমাদেরকে অ্যাকিউজ করা হচ্ছে, আমি আসবো ইন্ডিভিজুয়ালি পরে, ইজ এনাফ টু সাবস্ট্যান্সিয়েট? তোমার মনে হয় সেইটা? 100টা যারা কাজ করে তাদের কাজে ভুল হয়। আমি যদি এখানে তৃণমূলের মুখপাত্র হয়ে বলি যে তৃণমূল কংগ্রেসের মধ্যে কেউ বা কারা কোনো দুর্নীতি করেনি, কোনো ভুল হয়নি, তাহলে মিথ্যে কথা বলবো। বেশ, বা তুই কনফেস করছো 100টার মধ্যে 99টা কাজ ঠিক হলে 1% ভুল হয়েছে। পার্থ চ্যাটার্জি শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, সিবিআই তদন্ত, পার্থ চ্যাটার্জিকে অ্যারেস্ট করলো সিবিআই। আমার যদ্দূর মনে আছে 22শে জুলাই
তার 7 দিনের মধ্যে তৃণমূল কংগ্রেস পার্থ চ্যাটার্জিকে ক্যাবিনেট থেকে বহিষ্কার করলো, দল থেকে বহিষ্কার করলো। অন্য যারা বিরোধী দল আছে, যে সিপিএম বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি, যে সিপিএম এর আমলে দুর্নীতিতে ছড়াছড়ি সারা বাংলা, আরে তখন যদি সোশ্যাল মিডিয়া আর এই ক্যামেরা পর্যন্ত 34 বছরের সরকার 3.5 মাস থাকতো না, সেই সিপিএম আজকের দিনে বড় বড় কথা বলছে। তারা তাদের সময় সেই সিপিএম এর সবচেয়ে সৎ সকল নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি বলেছিলেন প্রকাশ্যে, আমি চোরেদের মন্ত্রিসভায় থাকবো না। তখন চোর ছিল। আমরা এই প্রশ্ন করেছিলাম মধুজা সেন রয়, তিনি এসেছিলেন এখানে। আসবেন, তারা আসবেন, তাদের কথা বলবেন। আজকে যখন অভয়া নিয়ে কথা হচ্ছে, আবার আমি নারী সুরক্ষায় ঘুরে আসছি, সেই সময় অনিতা দিবান মার্ডার কেস, মহিলা, সেও ডাক্তার, বানতলায় গণধর্ষণ, যৌনাঙ্গের টর্চ ঢুকিয়ে দিয়েছিল, কি করেছিল সিপিএম? আমি তো আরো বড় প্রশ্ন করতে চাই ট্রাইব টিভিতে, মনীষা মুখার্জি কোথায় বিমানবাবু? মনীষা মুখার্জি কোথায় বামফ্রন্ট? সেই সময় এখন একজন প্রাক্তন পুলিশ কর্তাকে দেখবেন বড় বড় সংবাদ মাধ্যমে গিয়ে পুলিশকে শুধু গালাগাল দেয় আর সরকারকে গালাগাল দেয়, নজরুল ইসলাম। এই নজরুল ইসলামকে দায়িত্ব দিয়েছিল আলিমুদ্দিন মনীষা মুখার্জিকে খুঁজে আনতে। শিক্ষা দপ্তরের বিরাট কর্মী, বিরাট ক্ষমতাবান পোস্টে ছিলেন। হঠাৎ একটা তরতাজা মহিলা বাংলার বুক থেকে ভ্যানিশ হয়ে গেল, আজ অব্দি তার কোনো খোঁজ পেল না। অনেক উড়ো খবর শোনা যায়, নন্দনে কান পাতলে, বার করুন না। এখন এই সিপিএম দুদিন আগের থেকে শুরু করেছে, ওই তন্ময় যাদের নেতা, সুশান্ত ঘোষ যাদের নেতা, তারা এখন শুরু করেছে সঞ্জয় রায় যে কথাটা বলেছে পুলিশ ভ্যানে, ওকে সাপোর্ট করা। মানে কলকাতা পুলিশ যে ধর্ষক আর খুনি, অভয়ার ধর্ষণ যে করেছে, খুন করেছে যে সঞ্জয় রায়, সেই সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ 12 ঘন্টায় অ্যারেস্ট করেছে। 58 দিন বাদে সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে, সেই সিবিআই চার্জশিটে একজন নাম, সেই চার্জশিটে চার্জ ফ্রেম হয়েছে 2 দিন আগে। এখন এরা সিবিআই তো মানছে না, এখন এরা বলছে সঞ্জয় রায় ঠিক। কিন্তু রিজু, সেই সঞ্জয় রায় তো প্রেসিডেন্ট ম্যান থেকে বলছে সরকার আমাকে ফাঁসাচ্ছে, আমি নির্দোষ, সরকার আমাকে ভয় দেখাচ্ছে। তুমি ট্রাইব টিভিতে কালকে চুরি করলে, আর ট্রাইব টিভি যদি গিয়ে তোমার নামে এফআইআর করে আর তারপর পুলিশ তোমায় অ্যারেস্ট করবে, তুমি বলবে হ্যাঁ আমি চুরি করেছি, আমি চোর? চোর তো বলবেই আমি চুরি করি। আমি তো বলবো না সরকার আমাকে ফাঁসাচ্ছে, আমাকে। আরে তো সরকার ফাঁসাচ্ছে, আরে তো তদন্ত কে করছে? আমি তোমার সিবিআই করছে, সিবিআই তদন্ত, সুপ্রিম কোর্টে নজরদারিতে সিবিআই করছে। রাইট। আমরা তো প্রথম দিন থেকে হাত তুলে দিয়েছি, যদি সরকারের কেউ বা কারা যুক্ত থাকে সিবিআই প্রকাশ্যে আনুক না রে ভাই। সিবিআই যে চার্জশিট দিয়েছে তার মধ্যে আপনারা দেখবেন 48 জন পুলিশ কর্মী এবং 19 জন ডাক্তারের সাক্ষী আছে, যে দুনিয়ার ডাক্তাররা কর্মবিরতি করছে তাদের সাক্ষ্য আছে। তাহলে সরকারের নাম বার করতে পারেনি কেন? সিবিআই এখন তৃণমূল কংগ্রেস চালাচ্ছে। যদি সিবিআই তৃণমূল কংগ্রেস চালায়, অমিত শাহর কথায় অনুপ্রবেশ হচ্ছে, বিএসএফও তৃণমূল কংগ্রেস চালায়, তাহলে অমিত শাহ গদিতে বসে আছে কেন? গদি ছেড়ে দিক, উনি তো তাহলে অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে বিজেপি বন্ধ করে দিক নিজেদের পার্টি অফিসগুলো বাংলায়। যদি সিবিআই আর বিএসএফও যদি এখন তৃণমূল চালায়, তাহলে তো বিরোধী দলগুলো থাকারই দরকার নেই। এগুলো কি মূর্খের মতো কথা। আর সিবিআই কে চেয়েছিল? কারা চেয়েছিল? অভয়ার পরিবার আর জুনিয়র ডাক্তারবাবুরা, যারা পুরো কলকাতা জুড়ে, এটা তো কলকাতা কেন্দ্রিক আন্দোলন ছিল, সেই কলকাতা গ্রামে আর্যিকর আন্দোলন, অভয়ার যে মৃত্যু, সেটা অত্যন্ত নরকীয় নৃশংস ঘটনা। সে অভয়ার বিচার আমরাও চাই, তৃণমূল কংগ্রেসও চাই। অভয়ার যে খুনি বা দর্শক সঞ্জয় রায় ফাঁসি আমরাও চাই। বাকি যে সার্কাস তৈরি হয়েছিল কলকাতার বুকে, সেটার কোনো প্রভাব গ্রাম বাংলায়। সার্কাস বলছো? এত মানুষের রাস্তায় নামাকে, শোনো আমি পরিষ্কার ভাষায় বলছি, 14 তারিখ বাংলার ঘরে ঘরের মা বোনেরা যে রাস্তা দখল করেছিল, সেটা ছিল মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন, আমি সেটা মেনে নিলাম। কিন্তু 14 তারিখের পর থেকে অনশনের শেষ দিন অবধি যা হয়েছে, সেটা বাম অতি বামের পরিচালিত একটা নাটক, একটা সার্কাস। ভোটে জিততে পারবে না বলে মমতা ব্যানার্জিকে কালিমালিপ্ত করে গদিচ্যুত করার একটা ষড়যন্ত্রমান ছিল, আর এর বাইরে কিচ্ছু ছিল না। সেটা এখন মানুষ বুঝে গেছে। তাই এখন যখন এরা ডাক দেয় মশাল মিছিল, এই মিছিল, হ্যান মিছিল, ত্যান মিছিলে, গতকাল তো বেরিয়েছিল মশাল মিছিল নিয়ে, টোটাল ক্যামেরা যদি জুম আউট করে দেখা যায়, তাহলে 11 জন, আর সব মিলিয়ে পুলিশ টুলিশ মিলিয়ে 37 জন। এই কেন অভয়া তো বিচার এখনো পাইনি। আমি একটা প্রশ্ন করি ট্রাইব টিভিতে, ট্রাইব টিভির দর্শকদের,
কর্মবিরতি হলো, অনশন হলো, দ্রোহের কার্নিভাল হলো, চিৎকার সভা হলো, কিছু রাস্তায় কান্নাকাটি হামাগুড়ি হলো, ইস্টবেঙ্গল মোহনবাগানকে সামনে রেখে ডার্বির সামনে অনেক রকম নাটক হলো। সব কিছুর পরে কি হলো, কিছু লোক ফুটেজ পেল, কিছু টলিউডের তারকা যাদের দোকান বন্ধ হয়ে গেছিল তারাও আবার ক্যামেরার আলোর সামনে এলো, কিছু বড় বড় লোকেদের আগাম ছবির প্রচার হলো, কারুর শাড়ির বিজ্ঞাপন হলো, ইউটিউবাররা কন্টেন্ট পেল, কিছু কিছু সংবাদ মাধ্যম যারা নিজেদের শিরদাঁড়া দিল্লির মালিকদের কাছে বিক্রি করে দিয়েছে তাদের টিআরপি হলো, যাদের কর্মচারী যাদের 1% ইনক্রিমেন্ট বাড়াতে পারে না তাদের স্যালারি আর ইনক্রিমেন্ট বাড়লো। কিন্তু একটা জিনিস ভেবে দেখবে, এখনো কিন্তু অভয়া বিচার পেল না। আর সোকল্ড নাগরিক আন্দোলন এখন 7 জনে এসে ঠেকেছে। সেটা তো তৃণমূলের হাত। সুপ্রিম কোর্ট যদি হিয়ারিং পেছায় সেটাও কি তৃণমূল মমতা ব্যানার্জির দোষ? আজকে প্রথমে ডাক্তারবাবুরা 5টা দাবি রাখলেন, আমি এক এক করে বলে যাচ্ছি। নাটকটা আমি যে বললাম না, নাটক সার্কাস কেন, ষড়যন্ত্র কেন? প্রথমে 5টা দাবি ছিল। 5টা দাবির মধ্যে সিংহভাগ দাবি মমতা ব্যানার্জি মেনে নিলেন। মমতা ব্যানার্জিকে দুবার অপমান করলেন। বারংবার অপমান করার পর ফাইনালি দিদির বাড়িতে বৈঠক, মিনিটস রেকর্ড হলো, 44 জন ডাক্তারবাবু সই করলো। নগরপালকে সরিয়ে দেওয়া হলো, ডিএমই কে সরিয়ে দেওয়া হলো, ডিএইচএস কে সরিয়ে দেওয়া হলো। তারপরে আবার নতুন এলো 10 দফা দাবি। সেই 10 দফা দাবি নিয়ে মিটিং হলো, আলোচনা হলো, প্রচুর ইমেল চালাচালি হলো। আমরা কোনোদিনই চাইনি বাচ্চা জুনিয়র ডাক্তারবাবুদের শরীর খারাপ হোক বা কোনো একটা অঘটন ঘটুক, কারণ বাম অতিবাম তো চাইছিল এদের সাথে একটা কিছু অঘটন ঘটুক, এদের কারুর মৃত্যু হোক, তাহলে এদের লাশের ওপর দাঁড়িয়ে রাজনীতি করতে সুবিধা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে ডাকলেন, মিটিংটা লাইভ স্ট্রিমিং হলো সারা বাংলার মানুষের কাছে। আমি প্রশ্ন করতে চাই, সেই মিটিংয়ে 10 দফা দাবি সামনে রাখা হলো, যে 10 দফার মধ্যে 6-7 দফা দাবি সারা বাংলার মানুষের কাছে লাইভ স্ট্রিমিংয়ে মমতা ব্যানার্জি মেনে নিলেন, যেগুলোর অধিকাংশ পাইলট প্রজেক্টও চালু হয়ে গেছে, অধিকাংশ কাজও হয়ে গেছে। সেখানে কতবার অভয়ার বিচারের কথা হয়েছে। আন্দোলন তো শুরু হয়েছিল জুনিয়র ডাক্তারবাবুদের আরজি কর থেকে। আমাদের বোনের সাথে তার চাকরির জায়গায় এরকম একটা নারকীয় ঘটনা ঘটেছে, আমরা তার বিচার চাই, তাই তো? সেই মিটিংয়ে কবার বিচার চাওয়া হয়েছিল অভয়ার? সেই মিটিংয়ে তো কোন কমিটিতে কতজন ঢুকবে, কবে ইলেকশন হবে, কবে কমিটি তৈরি হবে, কবে আমাদের জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা ঢুকে সেখানে নেতা হবে, এই আলোচনা হয়েছিল। তার মানে এটা তো বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে মানুষের ভোটে জিততে পারবে না বলে বাম আর অতি বামের আঁতাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করে গদিচ্যুত করার একটা নোংরা ষড়যন্ত্র ছিল এটা। আর সেটা কিভাবে প্রমাণিত হলো? উপনির্বাচনের প্রার্থী তালিকায় কংগ্রেস সিপিএম জোট ভেঙে গেল, কংগ্রেস আলাদা প্রার্থী তালিকা, সিপিএম এর প্রার্থী তালিকায় দেখুন সিপিএম একটা মনে হয় ক্যান্ডিডেট, বাকি সিপিএম লিবারেশন মানে অতিবাম, আরএসপি ফরওয়ার্ড ব্লক, পরিষ্কার হয়ে গেল মানুষের কাছে জলে। আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করি, এখানে কিন্তু আমাদের এই অনুষ্ঠানে সজল দা এসেছিলেন, মধুজাদি এসেছিলেন, কর্লতন দা এসেছিলেন, আরও অনেক গেস্টরা এসেছিলেন। আমি স্পেসিফিকভাবে তুমি যেহেতু নির্বাচনের প্রসঙ্গ তুললে, এখানে সজল ঘোষ বলছেন, আমাদেরকে বলছেন, দর্শকদের সামনে বলেছেন যে এই নির্বাচন যদি মানুষ ভোট দিতে পারে তাহলে কিন্তু 6-0 উল্টো হবে, প্রথম। দ্বিতীয় বলছেন, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যে মহিলাদের নিরাপত্তা দিতে পারেন না, মহিলারা রাস্তায় নেমে বলছেন যে তারা নিরাপদ নয়, আজ প্রতিবাদ করলেই মারধর, শ্লীলতাহানি, ইনসাল্ট, মানে যা ইচ্ছা তাই হয়ে যাচ্ছে প্রতিদিন। কেন রিজু, কিসের জন্য? 3টে পার্টে তোমায় জিজ্ঞেস করলাম, এক এক করে ইলেকশন বলো, এক এক করে জবাব দিচ্ছি। সজল ঘোষকে প্রথমে ভাবতে হবে যে সজল ঘোষ কলকাতা পৌরসভার 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সেটা সজল ঘোষ নিজে জেতেনি, সেটা সজল ঘোষ জিতেছে তার স্বর্গীয় বাবা প্রবীর ঘোষের নামে, কারণ তিনি ওই ওয়ার্ডের বহুদিনের কাউন্সিলর ছিলেন। 1, 2, নিজের অকাদে ভোটে লড়েছিল বরানগরে, তাপস রায় ছেড়ে যাওয়া সিটে, সেখানে আমাদের ক্যান্ডিডেট সায়ন্তিকার কাছে গোহারা হেরেছে। আর যে তাপস রায়কে ও গিয়ে বিজেপিতে জয়েন করছে, সেই তাপস রায় আবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে গোহারা হেরেছে। তো এই হচ্ছে সজল ঘোষের প্রথমে রাজনীতি বোঝার ক্ষমতা। 1, 2, সজল ঘোষ যদি বলে যে যদি মানুষ ভোট দিতে পারে তাহলে উল্টো হয়ে গিয়ে তৃণমূল 0 পাবে,
উপনির্বাচন করায় কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী। তাহলে কি সজল ঘোষ আজকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন আর কেন্দ্রীয় বাহিনীর ওপর আঙুল তুলছে? ঠিক যেভাবে অর্জুন সিং কেন্দ্রীয় বাহিনীকে গালাগাল দিয়েছিল। আর কেন্দ্রীয় বাহিনী কার আন্ডারে আমি প্রশ্ন করছি? সজল ঘোষ জানে তো কেন্দ্রীয় বাহিনী যারা আসে সিআরপিএফ বা স্বরাষ্ট্র দপ্তর। তাহলে সজল ঘোষের কি অমিত শাহর উপর আস্থা নেই? তাহলে সজল ঘোষও কি ঘুরিয়ে অমিত শাহকে অপদার্থ বলছে? 2, 3 মহিলা সুরক্ষার ব্যাপার। আমরা তৃণমূল শাসক দল বাংলা, আমরা কোনোদিনই চাইবো না যে বাংলায়, সারা বাংলায়, এত বড় বাংলায় একটাও শ্লীলতাহানির অভিযোগ আসুক। কেন? তার কারণ যদি অভিযোগ আসে কোথাও থেকে, আঙুলটা উঠবে মমতা ব্যানার্জি আর শাসক দলের দিকে, আঙুল তো বিজেপির দিকে উঠবে না, কারণ এদের তো কোনো দায়বদ্ধতা নেই। মানুষ আমাদের ভোটে জিতিয়েছে, দায়বদ্ধতা আমাদের। কিন্তু যেহেতু বিজেপি কোনোদিন ক্ষমতায় নেই বাংলায়, তাই আমাকে একটু বাংলার বাইরে যেতে হচ্ছে। এই জ্ঞানটা সজল ঘোষ যোগী আদিত্যনাথকে দেয় না কেন? প্রতিদিন উত্তরপ্রদেশে 90টা ধর্ষণ হয়, 90টা, যেটা পুলিশের কাছে এফআইআর জমা হয়, বাকি কত যেগুলো পুলিশের কাছে আসে না ছেড়ে দিলাম, 90টা। সেই উত্তরটা কবে আসবে? আজকে যদি অভয়া বাংলার মেয়ে হয় আর তার জন্য প্রতিবাদ করাটা যেমন ন্যায্য, তাহলে উত্তরপ্রদেশের মেয়েগুলো কি এই দেশের মেয়ে নয়, বাইরের মেয়ে? তাহলে যোগী আদিত্যনাথ, দুদিন আগে তুমি পেশায় সাংবাদিক, এখানে বহু সংবাদ মাধ্যম আছে যারা দিন রাত তৃণমূলকে গাল দিচ্ছে। তুমি যে শোটা করছো, নীতি দুর্নীতি হোয়াটএভার, সেখানে তুমি যাদের যাদের নাম বললে, এই কলতান থেকে মধুজা থেকে, তারা এসে তৃণমূলকে গালাগাল দিয়েছে। তুমি সেটা পরিবেশন করেছো মানুষের কাছে, মানুষ দেখছে। আমি আজকে প্রথমবার তৃণমূলের তরফ থেকে আমাদের কথাটা বলতে এসেছি, কিন্তু তোমার উপরে তো কোনো শাসানি ধমকানি হয়নি তো? আমি ক্যামেরার সামনে প্রশ্ন করছি, হয়নি তো? কিন্তু তুমি জানো, দুদিন আগে আমি চ্যালেঞ্জ করে বলছি ট্রাইব টিভির ক্যামেরার সামনে, মধ্যপ্রদেশে 2জন সাংবাদিক একটা বিজেপির গ্রাম স্তরীয় নেতার দুর্নীতি প্রকাশ্যে এনেছিল বলে সেই ভিডিও এক্স হ্যান্ডেলে অখিলেশ যাদব প্রকাশ করেছে, তাই আমি জেনেছি। সেই 2জন সাংবাদিককে বিজেপির একটা গ্রাম স্তরীয় নেতার দুর্নীতি প্রকাশ্যে আনার জন্য জামা কাপড় খুলে নগ্ন করে পেটানো হয়েছে, তারপরে তাদের প্রসাদ খাওয়ানো হয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ। এরা আমাদের জ্ঞান দেবে? এরা জ্ঞান দেবে? আরে বাংলায় বাক স্বাধীনতা আছে, গণতন্ত্র আছে বলেই তো দ্রোহের কার্নিভাল হচ্ছে, আছে বলেই তো এই শোটা হচ্ছে, আছে বলেই তো বড় বড় টিভি চ্যানেল রোজ ঘন্টাখানেক একটা সার্কাস চালাচ্ছে তো, কারণ বাক স্বাধীনতা আছে বলে। এটা বিজেপি সরকার হলে দোকান বন্ধ হয়ে যেত বহুদিন আগে। কিন্তু কেউ যদি মনে করে যে তৃণমূল কংগ্রেসের উদারতাটা তৃণমূল কংগ্রেসের দুর্বলতা, সেটা ঠিক নয়। আমি কোনোটা জায়গায় কি রিজু, এই যে এত মানুষের আস্থা, হ্যাঁ, 2021-এর পর থেকে, 11-এর পর থেকে প্রতিটা নির্বাচনী যাই হোক, যাই এজেন্ডা হোক না কেন, এই দুর্নীতিকে টপকেও কিন্তু মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আস্থা রেখেছেন, তোমাদের দলের উপর আস্থা রেখেছেন। কিন্তু কোনো একটা জায়গায় কি এই এত দুর্নীতিকে একবার একসাথে, মানে শিক্ষামন্ত্রী জেলে যেখানে, হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে কি কোনো একটা জায়গায়, বিশেষ করে আরজিকর কাণ্ডের পর মহিলা ভোট একটা খুব বড় অ্যাসেট, বিশেষ করে মহিলা একটা জায়গা কি কনফিডেন্স একটু নড়ে গেল? মহিলা ভোট আমাদের অ্যাসেট ছিল, আছে, থাকবে। বাংলার মহিলারা আছে, থাকবে। মহিলারা আমাদের লক্ষ্মী, আমাদের সরস্বতী। মহিলাদের আশীর্বাদে বাংলার তৃতীয়বারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এটা বলতে আমার কোনো রকম দ্বিধা নেই। বেশ, আমি দায়িত্ব নিয়ে বলছি, সবাইকে নাগরিক বলে দিলে হবে না বস। আমিও নাগরিক, কিন্তু আমি তৃণমূলের মুখপাত্র। ডাক্তারদের অনশন মঞ্চের সামনে কান্তি গাঙ্গুলি গিয়ে নাচছে কেন? সেও নাগরিক, আমি মানলাম। মমতা ব্যানার্জিও নাগরিক, নরেন্দ্র মোদীও নাগরিক, কিন্তু মমতা ব্যানার্জি তো বাংলার মুখ্যমন্ত্রী রে ভাই। তো কান্তি গাঙ্গুলির তো একটা পলিটিক্যাল পরিচয় আছে, দীপশিতা ধরেতর একটা পলিটিক্যাল পরিচয় আছে। যারা 14 তারিখ আরজি করে ভাঙচুর করেছিল, সেই ছেলেগুলো যখন বেল পেয়ে বেরোলো, তখন মীনাক্ষী মুখার্জি ওদের লাল আবির দিয়ে বরণ করছে। ওরা তো সিপিএম করে, সবাইকে নাগরিক বলে চালিয়ে দিলে তো হবে না গুরু। আজকে যে মহিলারা রাস্তায় আছেন, সেই মহিলাদের গিয়ে জিজ্ঞেস করুন কাকে ভোট দিন। মহান লেখক ঋত্বিক ঘটক বলে গেছিলেন, এ পলিটিক্যাল বলে কিছু হয় না। যদি তুমি ভোট দাও, আমি যদি তৃণমূলকে ভোট দিই, তাহলে আমি তৃণমূলের আদর্শে বিশ্বাস করি, তৃণমূলের শিক্ষাতে বিশ্বাস করি, মমতা ব্যানার্জিকে বিশ্বাস করি। যদি মধুজা বা কলতান বামফ্রন্টকে ভোট দেয়, তাহলে ও বামফ্রন্টের আদর্শকে বিশ্বাস করে। ঠিক একইভাবে সাধারণ নাগরিক যারা রাজনীতির সাথে সক্রিয়ভাবে যোগ না, তারাও যদি ভোট দেয়,
তাহলে তারা হয়তো হয় তৃণমূল, বিজেপি বা সিপিএম বা কংগ্রেসকে ভোট দিচ্ছে। তো আপনি যখন ভোট দিচ্ছেন তার মানে আপনি কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শে আপনি বিশ্বাস করেন। তাই অ্যাপলিটিক্যাল বলে কিছু হয় না বস, সব কিছু পলিটিক্যাল। তো এই যে নাগরিক সমাজের যে নাটকটা এখন নতুন ট্রেন্ডিং হয়েছে মিডিয়ার সামনে, এটা কোনো নাগরিক সমাজ না। ওই যতজনকে দেখবেন নাগরিক সমাজের নাম করে নাটক করছে তাদেরকে শুধু একটা প্রশ্ন গিয়ে করুন, আপনারা ভোট কোন দলকে দেন? আপনারা ভোট দেন তো? দুভাগে প্রশ্ন করুন যাতে পালাতে না পারে আপনাদের থেকে। আপনারা ভোট দেন তো? বলবে হ্যাঁ আমরা ভোট দিই, এটা আমাদের সাংবিধানিক অধিকার। কোন দলকে ভোট দেন? যদি বলে আমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিই, একটু খুব ভালো, আমি একটু ক্লু দিয়ে দিই। এখানে কিন্তু চৈতিদি, দেবলীনা দুজনই এসছেন এই শোতে, এবং স্বস্তিকা কিন্তু স্বস্তিকা মুখার্জি অন্য একটি শো আমাদের কি বলছে বাংলা হয় সেখানে কিন্তু স্বস্তিকাকে জিজ্ঞেস করো না, ও তো ভোট দেয়, ও তো ভোট দেয়, তাহলে তো ও তো অ্যাপলিটিক্যাল না। নিশ্চয়ই তার তো অধিকার ভোট দেওয়ার, ও তো অধিকার সংবিধান। কিন্তু ও যখন ভোটটা দিচ্ছে যে দলকেই দিক, সেটা স্বস্তিকার গণতান্ত্রিক অধিকার, কিন্তু ও যে দলকেই দিচ্ছে, ও যদি তৃণমূলকে দেয় তার মানে ও মমতা ব্যানার্জির আদর্শকে বিশ্বাসী, ও যদি বামফ্রন্টকে দেয় তাহলে ও বাম আদর্শ বিশ্বাসী, আর যদি ও বিজেপিকে দেয় তাহলে ও বিজেপির আদর্শ বিশ্বাসী। তাহলে তো এ পলিটিক্যাল না ব্যাপারটা। না, আমি একমত। আজকে আমি যদি এখন তোমার অফিসের বাইরে রাস্তায় একটা অনশনে বসে যাই, লোকে কি বলবে এটা নাগরিক আন্দোলন হচ্ছে? আজকে সিপিএম এই যে নাগরিক আন্দোলনের নাটকটা করেছে, কেন করেছে? কেন বলো তো, আমি তোমার প্রশ্ন করি, কেন করেছে? এটা ট্রাইব টিভির দর্শকদের জানা উচিত। তার কারণ লাল পতাকা এখন রাস্তাঘাটে বিরিয়ানির হাঁড়ি ছাড়া কোথাও দেখা যায় না। এদের পতাকায় আর দম নেই। তুই খুব বড় কথা বলছিস। বড় কথা বলছি। বিরিয়ানির হাঁড়ি ছাড়া লাল পতাকা দেখা যায় না? দেখা যায় না। কোথায় দেখা যায় লাল পতাকা, আমায় বলো। লাল যে পার্টি অফিস, মমতা ব্যানার্জি যে তারপরে বলেছিলেন বদলা নয় বদল চাই। ঠিক। 34 বছরের ওরকম অত্যাচার, বারংবার দিদিমণিকে খুন করার চক্রান্ত করেছিল এরা। কিন্তু সেই মুখ্যমন্ত্রী বলছেন ফোর্স করতে। 1 সেকেন্ড, সেই সময় যদি মুখ্যমন্ত্রী বলতেন 12 ঘন্টা আমি 34 বছরের বদলা নেব, তারপর বাংলাকে বদল করব, তাহলে একটা লাল ঝান্ডাই বাংলার বাকি থাকতো না। একটা বড় কথা বলে যাচ্ছি, আজকে বামফ্রন্ট যে রাজনীতি করছে বাংলায়, সেটা মমতা ব্যানার্জির দয়ায় করছে। নইলে সেই দিন বাংলার মানুষের যা ক্ষোভ ছিল এদের উপরে, লাল পাটি ধুয়ে মুছে সাফ হয়ে বঙ্গোপসাগরে চলে যেত। আর এখন তৃণমূল কংগ্রেস বামফ্রন্টকে শূন্য করে দেয়নি, বাংলার মানুষ বামফ্রন্টকে শূন্যে পরিণত করেছে। বাংলার মানুষ তো বিজেপিকে 77টা আসন দিয়েছে তো। 213টা আসন যদি আমার দেয়, বিজেপিকে 77টা ওদের দেয় না কেন? কারণ এটাই হচ্ছে বাস্তব। ওরা যে অত্যাচার করেছে, যে নোংরামি করেছে, এদের ডিএনএতে নোংরামি। এরা গণধর্ষণ, গণহত্যার পরিচালক। এই যে বুদ্ধ কলতান মধুজা এসে তোমার চ্যানেলে বলেছে না, বুদ্ধদেব ভট্টাচার্য আদর্শ সততার প্রতীক, হতে পারে তিনি সততার প্রতীক। তার সাদা পাঞ্জাবি ধুতিতে কালির দাগ নাই থাকতে পারে, কিন্তু সাদা পাঞ্জাবি আর সাদা ধুতি রক্তে লাল। বেশ, সারা বাংলায় গণধর্ষণ আর গণহত্যা করে গেছে এরা। সাধু সাজলে হবে না বস। তাই এখন বিরিয়ানি হাঁড়ি ছাড়া দেখা যায় না, তাই পতাকায় দম নেই বলে বিনা পতাকায় নাগরিক সেজে নাটক করতে রাস্তায় বেরোয়। বেশ রিজু, আমাদের তো যেহেতু স্টিপুলেটেড 8 ঘন্টা, আমরা অন্য একটা পর্বে নিশ্চয়ই বাদ বাকি ইস্যুগুলো কিন্তু হলো না শেষ, তোমাকে একবার আসতে হবে। আসবো। আর এক ওয়ান লাইনার নেবো যে উপনির্বাচনে কি হবে? তৃণমূল 6-0 জিতবে। আর 23শে নভেম্বর রেজাল্ট বেরোনোর পরে এত আরজিকর কাণ্ডকে ঘিরে যে তামাশা চলেছে বাংলায়, মানুষের কাছে আবার পরিষ্কার হয়ে যাবে যে বাংলার মানুষের আশা, ভরসা, বিশ্বাস, ভালোবাসা একমাত্র একজন মমতা ব্যানার্জি, আর একমাত্র একটি দল, তার নাম তৃণমূল কংগ্রেস। অনেক ধন্যবাদ রিজু তোমার সময়ের জন্য। আমরা কিন্তু তৃণমূলের মুখপাত্রকে আপনাদের সামনে এই অনুষ্ঠানে আনলাম, এবং দুর্নীতির অনেক কিছু বাকি রইল। আমরা একটা অন্য পর্বে নিশ্চয়ই এখন থেকেই আগাম তাকে আমরা ইনভাইট করে রাখলাম, যাতে অন্যান্য প্রশ্ন, অন্যান্য পয়েন্টগুলো আমরা তার সঙ্গে ক্লারিফাই করতে পারি। আর এই অনুষ্ঠান চলতে থাকবে। আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়। বাংলার আপন, ভালো থাকবেন, নমস্কার।